ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে কমেছে ধানের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতিমণ ধানের দাম কমেছে ৮০ থেকে ১০০ টাকা। পাইকাররা জানান, দূর দূরান্ত থেকে বেশি লাভের আশায় মোকামে ধান এনে লোকসান গুনতে হচ্ছে। চালকল মালিক ও আড়তদাতারা জানান, মোকামে আনা বেশিরভাগ ধান ভেজা। এছাড়া আমদানি বেড়ে যাওয়ায় ধানের দরপতন হয়েছে। জালালউদ্দিন রুমির তথ্য ও ছবিতে প্রতিবেদন। পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ ধানের মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ। প্রতি মৌসুমে উৎপাদিত ধান নিয়ে কিশোরগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ ও জামালপুর সহ হাওড়াঞ্চল থেকে পাইকাররা নদীপথে ধান নিয়ে আসেন এখানে। চলতি মৌসুমেও আসতে শুরু করেছেন তারা। প্রতিদিন এই মোকামে ৮০ থেকে ৯০ হাজার মন ধান কেনা বেচা হচ্ছে। তবে আকস্মিকভাবে ধানের দাম কমে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাইকাররা। তারা জানান, এক সপ্তাহ আগেও প্রতিমণ চিকন ধান ১১০০ টাকা দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ১০৩০ থেকে ১০৫০ টাকায়, আর মোটা ধান বিক্রি হচ্ছে ৮৭০ থেকে ৯০০ টাকায়। অথচ পরিবহন সহ এই ধান আনতে খরচ হয় ১০৫০ টাকা পর্যন্ত। দাম তো কমে আনছি ৮৮০ টাকা, এখন বেচছি ৮২৫ টাকা। এখন ৩০ টাকা ২০ টাকা করে বেচছে, আমরা অনেক টাকা লোকসান হইতেছে। সরকারি লিড দরকার নেই, প্রথমে বাজারটা উঠতেছে এখন ব্যাপারে মারিয়েছে, এখন কমতেছে তো বাজারটা, আমরা মারিয়েছি। দাম কমার পেছনে কোনো কারসাজি নেই বলছেন চালকল মালিক ও আড়তদাররা। তারা জানান, আমদানি বেড়ে যাওয়ায় দাম কিছুটা কমেছে। এছাড়া মোকামে আসা বেশিরভাগ ধানই ভেজা হওয়ায় দাম কম দিতে হচ্ছে। বাজারটা একটু কমছে কারণ ধানটা একদম ভিজা। কৃষক ধান শুকায় গাছ বিক্রি করতেছে না, ধানটা ইয়ার থেকে আপনার জমির থেকে তুলতেছে লগে মেশিনে, এই ধানটি সাথে আবার থেকে বিক্রি করে। ধান চালের বাজার দর স্থিতিশীল রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। মনিরা কাজুরি, ৭১। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ধানের মোকামের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জালালউদ্দিন রুমি। রুমি, প্রতিমণ ধান কত টাকায় বিক্রি হচ্ছে এখন? দাম নিয়ে পাইকাররা কি বলছেন এবং কেন এমন দরপতন, বিস্তারিত জানাবেন। ধানের দাম কমেছে ৮০ থেকে ১০০ টাকা। আমি এখানে দূরান্ত থেকে যেসব ব্যাপারী দাঁড়িয়ে আসছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলেছেন যে লাভের আশায় তারা ধান নিয়ে এসে এখন লোকসান করছেন। পূর্বাঞ্চলের এই গুরুত্বপূর্ণ মোকাম বড় মৌসুমের ধান নিয়ে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, সিলেট, হবিগঞ্জ সহ হাওড়া অঞ্চলের যে পাইকাররা রয়েছেন তারা নদীপথে এই মোকামে ধান নিয়ে আসেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মোকামে ধান কেনা বেচা চলে। প্রতিদিন প্রায় আপনি জানেন যে ৮০ থেকে ৯০ হাজার মন ধান কেনা বেচা হচ্ছে। ব্যাপারীরা জানান, ধানের দাম কমে যাওয়ার কারণে কিন্তু তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ধানের দাম কিন্তু এখনো অপরিবর্তিত রয়ে গেছে। গত এক সপ্তাহ আগেও এখানে প্রতিমণ চিকন ধান ১১০০ টাকা করে হলেও এখন তা ১০২০-৩০ টাকা এবং মোটা ধান ৮২০-৩০ টাকায় মন ধরে বিক্রি হচ্ছে। আমি এখানে ব্যাপারীদের সাথে কথা বলেছি, তারা আমাকে বলেছেন যে হঠাৎ করে দাম কমে যাওয়ার পিছনে কোন কারসাজি আছে কিনা সেটির জন্য প্রশাসন খতিয়ে দেখে। আমি কথা বলেছিলাম জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার সাথে, তিনি আমাকে বলেছেন যে তাদের প্রায় ১৬টি টিম ধানের বাজার এবং ধানের মোকাম এবং চালের বাজার পর্যবেক্ষণ করছেন। এখানে এখন পর্যন্ত তাদের নজরে অস্বাভাবিক তেমন কিছু চোখে পড়েনি। আপনি জানেন যে তিনি আমাকে বলেছেন যে আগামী ২৪শে এপ্রিল থেকে এখানে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান শুরু হবে। তখন ধানের দাম আবার কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। আর এখানে সিন্ডিকেটের বিষয়ে আমি কিনা জানতে চেয়েছিলাম যে জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদকের কাছে। তিনি বলেছেন যে আসলে এই মোকামে কোনো সিন্ডিকেট নেই। এখানে আসলে যে ধানগুলো মোকামে আসছে অধিকাংশ ধানই কাঁচা। এখানে তারা কৃষকরা কিন্তু ধন্যবাদ রুমি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা পরবর্তীতে আপনার সঙ্গে আবারও যুক্ত হব। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ধানের মোকামের খবর জানাচ্ছিলেন সহকর্মী জালালউদ্দিন রুমি।
নতুন শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের দাম 33% বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। একদিকে গ্যাস সংকট, অন্যদিকে মূল্য বৃদ্ধি। এতে নারায়ণগঞ্জের নিটিং, ডাইং ও টেক্সটাইল বিনিয়োগ ঝুঁকিতে পড়েছে বলছেন ব্যবসায়ী ও শিল্প মালিকরা। এই সমস্যা সমাধানে দ্রুত সরকারি হস্তক্ষেপ দাবি করছেন তারা। নারায়ণগঞ্জ থেকে বিস্তারিত হাবিবুর রহমানের তথ্য ছবিতে। নারায়ণগঞ্জে ছোট বড় মিলিয়ে প্রায় 700 মিল এবং কারখানা রয়েছে। প্রায় সবগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গ্যাসের উপর নির্ভরশীল। এর মধ্যে নিটিং, ডাইং ও টেক্সটাইলের ওয়াশিং প্ল্যান্টগুলি গ্যাস ছাড়া একেবারেই বিকল। এর মাঝেই নতুন শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের দাম 33% বাড়িয়েছে সরকার। এতে শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটার প্রতি 30 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা এবং ক্যাপটিভে 31 টাকা 75 পয়সা থেকে বাড়িয়ে 42 টাকা নির্ধারণ হয়েছে। পাশাপাশি এখন যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন সেসব শিল্প প্রতিষ্ঠানকেও 30 টাকার পরিবর্তে 40 টাকা দরে বিল দিতে হবে, যে বিল চলতি মাস থেকে কার্যকর হবে। হুঁশিয়ারি ও নিট ব্যবসায়ীরা বলছেন গ্যাসের এমন মূল্যবৃদ্ধিতে ক্ষতির মুখে পড়েছেন তারা। শিল্প মালিকরা বলছেন গ্যাসের প্রেসার না থাকায় দিনের বেলায় কলকারখানার উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে। তবে এ সমস্যা থেকে উত্তরণে বিকল্প জ্বালানির দিকে নজর দেবার কথাও বলছেন ব্যবসায়ী ও শিল্প মালিকরা। বর্তমান সরকার যদি গ্যাসের মূল্যটা বৃদ্ধি করে, আমরা যে মালগুলা নিটিং করার পর ডাইংয়ে দেই ওয়াশ করাইতে, ওই গ্যাসের দাম বৃদ্ধিতে ডাইংওয়ালারা আমাদের উপর একটা মূল্য বৃদ্ধির প্রভাব দিবে, আর এটা আমার মালের উপরে পড়বে। আমি আমার কাস্টমার কাছে বেশি নিতে দেবো। আমাদের অল্টারনেটিভ এনার্জি সোর্স যেমন সোলার, এগুলো নিয়ে আমাদের দ্রুত কাজ করে এগুলোকে যত দ্রুত আমরা এস্টাবলিশ করতে পারবো তত আমরা এই চ্যালেঞ্জের সাথে অ্যাডজাস্ট হতে পারবো। একটা মাল উৎপাদন করতে যদি আমরা $4 পরে পুরানদের, তাহলে নতুনদের পড়বে যে $4.30 মতো। সেক্ষেত্রে 30 সেন্ট বেশি দিয়ে মার্কেট করতে পারবে। এই 30 সেন্টের জন্য আমি মনে করি বর্তমানে যে আমাদের প্রাইভেট সেক্টরে তাদের নতুন করে আমাদের ইন্ডাস্ট্রি বা গ্রোথ করা অনেক সম্ভাবনা কম। এদিকে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একজন পরিচালক জানান গ্যাসের দাম বাড়লেও শিল্প মালিকরা পণ্যের দাম বাড়াতে পারছেন না। অপচয়ে আসলে যদি আমরা রোধ পারি আমাদের সর্বক্ষেত্রে গ্যাসের, তাহলে এটা সম্ভব। কিন্তু এই যে গ্যাসের দাম বৃদ্ধিতে নতুন ইনভেস্টররা যদি ইনভেস্টমেন্টে আগ্রহটা কমে যায়, সেটা আমাদের লস। দেশের দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 400 কোটি ঘনফুট। এর বিপরীতে সরবরাহ হচ্ছে 266 কোটি 20 লাখ ঘনফুট। তবে দুটি এলএনজি টার্মিনাল চালু থাকলে গড় সরবরাহ থাকে 290 কোটি ঘনফুটের কিছু বেশি। সংশ্লিষ্টরা মনে করেন এই খাতের সবার সঙ্গে আলোচনা করে গ্যাসের সহনীয় মূল্য কাঠামো ঠিক করা জরুরি। হাসান আহমেদ, 71। নারায়ণগঞ্জের গ্যাস সংকট নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, গ্যাস সংকট কাটাতে কি পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ? ফারজানা, অ্যাকচুয়ালি নারায়ণগঞ্জে প্রায় ছোট বড় মিলে 700-র মতো ফ্যাক্টরি এবং মিল কারখানা রয়েছে, যেগুলো কোনো না কোনো ভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে গ্যাসের উপর নির্ভরশীল। এর মধ্যে গ্যাসের যে বিকল্প সোর্স এখন পর্যন্ত কোনো নিশ্চিত করতে পারেনি কোনো ফ্যাক্টরি কিংবা শিল্প প্রতিষ্ঠানই। আমরা কিছু প্রতিষ্ঠানের সাথে নিবিড়ভাবে কথা বলেছি, আমরা গিয়েছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে যে তাদের লোডের পরিমাণ ছিল 15 PSI। তারা পূর্বে পেত 4, 5, 6 কিংবা 7 PSI এর মতো গ্যাস, যার কারণে তাদের উৎপাদন ব্যাহত হতো। তার কিছুদিন আগে তারা গ্যাস পাচ্ছে হচ্ছে দিনের বেলায় 0.5 PSI এবং রাতের বেলা 1 PSI। তো এমনই একটা সিচুয়েশনের মধ্যে দাম বৃদ্ধি পেল। এতে করে কিন্তু শুধুমাত্র স্পিনিং মিলে 30% উৎপাদন বন্ধ হয়ে গেছে ফারহানা। তো এর বাইরে যে ডাইং ফ্যাক্টরি রয়েছে, আপনার রোলিং মিলগুলো রয়েছে, নারায়ণগঞ্জে প্রায় 100-র মতো রোলিং মিল রয়েছে, যেগুলো ডাইং ফ্যাক্টরি রয়েছে, যেগুলো সম্পূর্ণই গ্যাস নির্ভর। এগুলো যদি গ্যাস সোর্সিং না থাকে তাহলে কিন্তু এদের ডাইং করা কাপড় প্রোডাকশনে যাওয়াটা অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে যাবে। এই যে $42 বিলিয়ন উপার্জিত একটা সেক্টর, শিল্প মালিকরা বলছে যে যদি গ্যাসের জ্বালানির নিশ্চয়তা না থাকে এবং
এই খাতটা আসলে সামনে একটা ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে। তো তারা সাধারণত আমাদেরকে বলছেন যে আসলে এই যে দাম বৃদ্ধি কিংবা দামের যে বাড়তি কমার যে একটা অথবা গ্যাস সরবরাহের যে একটা বিষয় থাকে, এখানে যদি তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যদি বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে একটা ভালো একটা সিদ্ধান্ত দিকে যেতে পারে। কারণ আপনি জেনে থাকবেন আসলে নারায়ণগঞ্জে প্রতিদিন 120 মিলিয়ন ঘনফুটের গ্যাসের প্রয়োজন হয়ে থাকে, তার বিপরীতে তিতাস দিতে পারতেছে 50 থেকে 70 মিলিয়ন ঘনফুট গ্যাস মাত্র। তো এই যে ঘাটতিটা থেকে যায়, এই ঘাটতিটা নিয়েই কিন্তু শিল্প মালিকরা সামনের দিকে তারা চলছে, কোন রকম ভাবে রেশনিং করে বিভিন্ন উপায়ে তারা চলছে। তো যদিও বিকল্প সোর্সিং এর কথা বলা হচ্ছে, বিকল্প সোর্সিং এর ক্ষেত্রে অনেকে আমাকে বলছেন, আমাদেরকে জানিয়েছেন তাদেরকে যদি এলএনজি থেকে সরাসরি তারা গ্যাস আনতে পারে তাহলে তারা আরো বেশি লাভবান হতে পারতো। তারা যদি ব্যক্তি পর্যায়ে, কোম্পানি পর্যায়ে অথবা শিল্প মালিক পর্যায়ে যদি গ্যাসের আনার অনুমতি তাদের থাকতো তাহলে তারা হয়তো বা নিজের উদ্যোগে সেটা সংগ্রহ করে তারা শিল্প কন্টিনিউ করতো। কিন্তু এমনই একটা পরিস্থিতি যদি গ্যাসের সংকট অব্যাহত থাকে তাহলে এত বড় যে মানুষ এঙ্গেজমেন্ট এই শিল্পর সাথে সকলের জন্যই আসলে অত্যন্ত ঝুঁকি হবে বলে সংশ্লিষ্ট মনে করছেন ফারহানা। ধন্যবাদ হাবিব আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নারায়ণগঞ্জ থেকে গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাবিবুর রহমান। প্রচন্ড গরম আর তাপদাহের কারণে রাজবাড়ীতে তীব্র পানির সংকট দেখা দিয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, কোন কোন এলাকায় বেশি সংকট দেখা দিয়েছে, কিভাবে প্রয়োজন মেটাচ্ছেন সবাই এবং কৃষি ক্ষেত্রে কি প্রভাব পড়ছে, এর সমাধান কি বলছে কর্তৃপক্ষ, আমাদের জানাবেন। ফারজানা, আপনি জানেন রাজবাড়ী জেলাটি 9টি নদী দিয়ে বিস্তৃত। এই জেলার সীমানার মধ্য দিয়ে বয়ে গেছে পদ্মা, যমুনা, গড়াই, হরাই, চত্রা সহ মোট 9টি নদী। এই 9টি নদীর মধ্যে যে বড় যে 3টি নদী রয়েছে, যমুনা, পদ্মা এবং গড়াই, এই 3টি নদীতেই শুধুমাত্র এই মৌসুমে পানি পাওয়া যায়। বাকি যে নদীগুলো রয়েছে সে নদীগুলো কিন্তু একেবারেই শুষ্ক অবস্থায় রয়েছে, কোনো নদীতেই পানি নেই। যার প্রভাব পড়েছে জীবনযাত্রায়, যার প্রভাব পড়েছে কৃষিক্ষেত্রে। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজবাড়ীর সদর উপজেলার চন্দনী ইউনিয়নের একটি মাঠে। আমরা এই মাঠে আজকে সকালে এসে দেখেছি কৃষক তাদের জমিতে পানি দিচ্ছে, সেচ দিচ্ছে। যে মেশিন দিয়ে তারা সেচ দিচ্ছে, সেই মেশিন দিয়ে কিন্তু সেচ দিয়েও তারা কাঙ্ক্ষিত পানি পাচ্ছেন না, যে কারণেই কিন্তু তাদের কৃষিক্ষেত্রে কিন্তু মারাত্মকভাবে কিন্তু প্রভাব পড়ছে। আমি কৃষকদের সাথে কথা বলেছি, কৃষকেরা আমাদেরকে জানিয়েছেন এই পানি না পাওয়ার কারণে তাদের প্রতি বিঘা জমি পানি দিয়ে ভিজাতে তাদেরকে কিন্তু প্রচুর টাকা খরচ হচ্ছে। 1 বিঘা জমিতে পাট উৎপাদন করতে বাড়তি তাদের 5 থেকে 6 হাজার টাকা কিন্তু খরচ হচ্ছে, যার প্রভাব কিন্তু পাটের দামের উপরে গিয়ে পড়বে। আপনি জানেন এই জেলাটি কিন্তু পেঁয়াজ উৎপাদনে রাজবাড়ী জেলা সারা দেশের মধ্যে তৃতীয়। এই পেঁয়াজ উৎপাদনেও কিন্তু 3 থেকে 4 বার আর সেচ দিতে হয়, আর সেক্ষেত্রেও কিন্তু পানির স্বল্পতা দেখা দিয়েছে। এছাড়া ফারজানা, রাজবাড়ী সদর উপজেলার চন্দনী, কালোখালী উপজেলার রতনদিয়া, পাংশা উপজেলার বেশ কিছু এলাকা, বালিয়াকান্দি, এই এলাকাগুলোতে পানির স্তর নেমে যাওয়ার কারণে যে খাদ্য পানির সংকট সেটি কিন্তু তীব্র আকার ধারণ করেছে। আমরা দেখেছি প্রতিটি গ্রামেই শতকরা 70 থেকে 75টি বাড়িতেই কিন্তু পানি পাওয়া যাচ্ছে না। পানির জন্য কিন্তু হাহাকার লেগে গিয়েছে। এই যে সকল বাড়িতে পানি পাওয়া যাচ্ছে না তারা কিন্তু প্রতিবেশীর বাড়ি থেকে পানি সংগ্রহ করে তারা কিন্তু পানি খাচ্ছেন। ঠিক এই মুহূর্তে আমাদের সাথে কয়েকজন কৃষক রয়েছেন, আমরা একটু একজন কৃষকের সাথে একটু কথা বলার চেষ্টা করি। তাদের আসলে পানির জন্য কি কি ধরনের কষ্ট হচ্ছে, তাদের জীবনযাত্রা কি ধরনের অসুবিধা হচ্ছে। তাদের বাড়িতেও টিউবওয়েলে কিন্তু পানি উঠছে না। ঠিক এই মুহূর্তে আপনাদের এই এলাকায় পানির যে সংকট দেখা দিয়েছে, কি কি ধরনের ভোগান্তি হচ্ছে পানি না থাকার কারণে? পানি না থাকাতে আপনার মনে করেন গোসল, খাওয়া দাওয়া, রান্না বাড়ি টোটাল কিছুই ঝামেলা হইতেছে। গরু বাছুর মানে সব কিছুতেই তো পানি লাগে। এখন পানি ছাড়া তো আর চলতেছে না। যে আপনার মনে করেন যে টিউবওয়েলে পানি উঠতেছে না, বোর্ডিংয়ে পানি উঠতেছে না, বুঝছেন। ফারজানা, আপনি শুনছিলেন একজন কৃষক আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদের টিউবওয়েলে পানি নেই, বোর্ডিংয়ে পানি নেই। তবে কৃষকেরা বলছেন যে যদি নদীতে পর্যাপ্ত পানির প্রবাহ ঠিক রাখা যায় সেক্ষেত্রে তাদের জীবনযাত্রা কিছুটা হয়তো বা স্বাভাবিক হবে। ফারজানা, ধন্যবাদ মেহেদি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজবাড়ী থেকে পানির সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেদি হাসান।
গাইবান্ধা সদর আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা শাহ সরোয়ার কবিরকে দিনাজপুরের বোনের বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকায় বড় বোনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গত ৩ মার্চ থেকে সাবেক এই সংসদ সদস্য ও আওয়ামী লীগ শাহ সরোয়ার কবির তার ভগ্নিপতি দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক উপবিদ্যালয় পরিদর্শক ও বড় বোন দিনাজপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আফরোজা পারভিন কবির দম্পতির বাড়িতে আত্মগোপনে ছিলেন। দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হুসাইন মারুফ জানান, ৫ আগস্ট পরবর্তী সময়ে এই সংসদ সদস্যের বিরুদ্ধে গাইবান্ধার সদর থানায় হত্যা মামলা সহ ২টি মামলা দায়ের করা হয়। মামলার এজাহার নামীয় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার ও কুয়েট উপাচার্য মোহাম্মদ মাসুদের পদত্যাগের এক দফা দাবিতে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে রাত ৯:৩০টায় বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সোহরাওয়ার্দী হলের সামনে এসে শেষ করে প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা। সমাবেশে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কুয়েটে অন্যায্য ও অন্যায়ভাবে ৩৭ শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানায়। পাশাপাশি কুয়েট উপাচার্যের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতা, শিক্ষার্থীদের হল থেকে বিদ্যুৎ পানি বন্ধ করে হল থেকে বের করে দেয়া এবং তাদেরকে মামলার ইন্ধন ও বহিষ্কার করার জন্য উপাচার্যের পদত্যাগের দাবিতে সংহতি জানায় ২৪ শিক্ষার্থীরা। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরে তৎকালীন বৈদ্যনাথ তলার আম্রকাননে শপথ গ্রহণ করে যুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার। নতুন সরকারকে প্রদান করা হয় গার্ড অব অনার। এ সরকারের নেতৃত্বে ৯ মাস যুদ্ধ শেষে অর্জিত হয় দেশের স্বাধীনতা। পাঠ করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র। দিনটি উদযাপনে উপজেলা প্রশাসন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রতি বছর এই আম্রকাননে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানমালা। চলছে স্মৃতিসৌধ ধোয়া, মোছা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। বিভিন্ন স্থাপনা ও গাছ সাদা রঙে সুসজ্জিত করা হচ্ছে। ১৭ এপ্রিল আম্রকাননে আসবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুকী আজম। মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করবেন তিনি। তাকে গার্ড অব অনার দেয়া হবে। পরিবেশন হবে জাতীয় সঙ্গীত। পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম জানান, দিনটিকে ঘিরে আম্রকাননে ঘিরে গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। বিভিন্ন স্থানে দেয়া হয়েছে সিসিটিভি। এছাড়াও সাদা পোশাকে কাজ করবে পুলিশ। মাননীয় উপদেষ্টা মহোদয় জাতীয় পতাকা উত্তোলন করবেন, একই সাথে তিনি গার্ড অব অনার নেবেন এবং আমাদের যে মুজিবনগরের ঐতিহাসিক যে স্মৃতিসৌধ রয়েছে সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন এবং একই সাথে আমাদের উপজেলা পর্যায়ে, তৃণমূল পর্যায়ে অন্যান্য বিভিন্ন যারা স্বেচ্ছাসেবী সংগঠন বা রাজনৈতিক দল বা অন্যান্যরা রয়েছেন তারাও তৃণমূল মানুষ এখানে পুষ্পস্তবক অর্পণ করার সুযোগ পাবেন। ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে প্রবেশপত্র না পাওয়া কক্সবাজারের উখিয়া হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের ১৩ শিক্ষার্থী। মঙ্গলবার পরীক্ষায় অংশগ্রহণ করে স্কুলটির ১৩ শিক্ষার্থী। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী জানান, উখিয়ার হলদিয়া পালং বিদ্যাপীঠের ১৩ শিক্ষার্থী সিন্ডিকেট কবলে পড়ে চলমান এসএসসি পরীক্ষার প্রবেশপত্র পায়নি। এই ঘটনায় জড়িত প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুসকে আটকের পরে কারাগারে পাঠানো হয়েছে। উখিয়ার রুমখা পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন বলেন, প্রবেশপত্র না পাওয়ায় হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের ১৩ শিক্ষার্থীকে প্রবেশপত্র দেওয়া হয়েছে। তারা পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে পরীক্ষা দিয়েছে। ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদীতে স্থায়ী বেড়িবাঁধ না থাকায় প্রতি বছর পাহাড়ি ঢল ও বন্যায় ফসল নষ্ট হচ্ছে। এছাড়া ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব ও ভূমিহীন হচ্ছেন হাজারো মানুষ। এলাকাবাসী বলছে, গত ২৫ বছরে নেতাই নদীর আগ্রাসন ঠেকাতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাবুল হোসেনের তথ্য, ছবিতে প্রতিবেদন। ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি খরস্রোতা নদী নেতাই ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা হয়ে নেত্রকোনার দুর্গাপুরের কংস নদীতে মিশে গেছে এই নদী। বর্ষা এলেই স্থায়ী বেড়িবাঁধ না থাকায় নেতাই নদীর দুই পারের কয়েকটি ইউনিয়নের লাখো মানুষ দিন কাটান শঙ্কায়। প্রতি বছর ঢল ও বন্যায় ফসল ও মাছের ঘের ভেসে যাচ্ছে। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছে হাজারো মানুষ।
স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি ও সরকারি বরাদ্দ লুটপাট সহ স্থানীয় নেতৃত্বের ব্যর্থতার কারণেই স্থায়ী বাঁধ হচ্ছে না। প্রতিটা বাড়ির লোকজন আমরা জাগনা থাকি, বস্তা কোদাল নিয়ে রেডি থাকি, কখন জানি বেড়িবারটা ছুটে যাওয়া মানে আমাদের ঘর বাড়ি শেষ, আমরা নিঃস্ব। নদী শাসন না করে নদীতে ডেজার বয়া খনন করে তারপরে তারা বেড়িবাঁধ হালকা হালকা রিপেয়ারিং করে। এই রিপেয়ারিং কোনো কাজ হয় না। বন্যার সময় বাড়ি ঘর ভেঙে, রাস্তাঘাট ভেঙে, স্কুল কলেজে ক্ষতি হচ্ছে, ফসলের ক্ষতি তো হচ্ছে, এটা হলো 1 নাম্বার। তো এটা আসলে আমাদের দুবরা উপজেলার জন্য সবচেয়ে বড় দুঃখ হইল নেতাই নদীর বাঁধ। এটা যদি হয়ে যায় ইনশাল্লাহ আমরা স্বয়ংসম্পূর্ণ। বন্যার হাত থেকে রেহাই পেতে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও নেতাই নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ জরুরি মনে করছেন। বেড়িবাঁধের সাথে কৃষি এবং কৃষকের ফসল জড়িত, তা আমরা চিন্তা করি যে এখানে যদি একটা স্থায়ী বেড়িবাঁধ হয় তাহলে আমাদের কৃষকরা অনেক উপকৃত হবে। উপজেলা সমন্বয় সভা এখানে ওনারা এই দাবি উপস্থাপন করেছে এবং এই দাবি কিন্তু আমরা জেলাতেও প্লেস করেছি। তো আশা করছি যদি পানি উন্নয়ন বোর্ড এই বিষয়ে একটু ভালো মনোযোগ দেয় তাহলে ইনশাআল্লাহ আমরা সামনে টেকসই কাজ দেখতে পাবো। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, স্থায়ী বাঁধ নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে 1000 কোটি টাকার একটি প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে। আমরা নেতা নদীর যে বিদ্যমান বেড়িবাঁধ আছে সেটা পুনরাবৃত্তিকরণ এবং নতুন বেড়িবাঁধ সংযুক্তকরণ সহ প্রায় 1000 কোটি টাকার একটা সমীক্ষা তার জন্য যাচাইয়ের জন্য প্রেরণ করা হয়েছে। আমরা আশা করছি যে সেটা যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে এই সমস্যাগুলো থাকবে না, অতি দ্রুত সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। নেতাই নদীর বেড়িবাঁধ মেরামত ও সংস্কার কাজে গত 5 বছরে খরচ করা হয়েছে 4 কোটিরও বেশি টাকা। তবে উপজেলার কৃষি ও মৎস্য খাত এবং বসতবাড়ির ক্ষতির অঙ্ক এই খরচের কয়েক গুণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শরীফ আজাদ প্রীতম, ৭১। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে ত্রাণ মানবিক সহায়তা হস্তান্তর শেষে সেখানে আটক 20 বাংলাদেশিকে নিয়ে চট্টগ্রামে ফিরেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বনৌজা সমুদ্র অভিযান। নৌ কর্মকর্তারা জানান, প্রায় 2 সপ্তাহের মিয়ানমারের সফরে তারা আটকে পড়া নাগরিকদের উদ্ধার এবং চিকিৎসা সেবা দিয়েছেন। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে উদ্ধার অভিযান ও মানবিক ত্রাণ সহায়তা শেষে উদ্ধারকারী দলের সদস্যদের নিয়ে 13ই এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দর ছেড়ে আসে নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্র অভিযান। সোমবার দুপুর 1টায় বাংলাদেশ নৌবাহিনীর নেভাল বার্থ 2-তে ফেরে জাহাজটি। উদ্ধারকারী দলের 55 সদস্যের পাশাপাশি জাহাজটি সঙ্গে করে নিয়ে আসে মিয়ানমারে 2 বছর ধরে আটক থাকা 20 বাংলাদেশিকে। মুক্ত হয়ে দেশে আসতে পারায় তারা নৌবাহিনী ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। মিয়ানমারে আমাকে ওখানে মারধর করে টাকা নিয়েছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা নেওয়ার পরে আমাকে 9 দিন পরে আমাকে আবার বড় বুড়ে উঠে দেওয়া হয় যে নাকি মালয়েশিয়ার বুড়ে, ওই মালয়েশিয়া যাওয়ার জন্য বুড়ে উঠে দেওয়া হয়। সাগরে আমরা প্রায় 6-7 দিন ছিলাম। 6-7 দিনের মধ্যে আমরা ওইখানে মিলিটারির কাছে ধরা খাইছি। ধরা খাওয়ার পরে আমাদেরকে জেল মারছিল, জেলে আমরা 2 বছর পর্যন্ত ছিলাম। নৌবাহিনীর কর্মকর্তারা জানান, ফিরে আসা 20 বাংলাদেশি 2 বছর যাবৎ মানব পাচারের শিকার হয়ে মিয়ানমারে আটক ছিল। ভূমিকম্পের উদ্ধার কাজে গিয়ে তাদের মুক্ত করে নিয়ে আসার সুযোগ তৈরি হয়। মানব পাচারের শিকার এই কিশোররা 2 বছর যাবৎ মায়ানমারের সংশোধনাগারে আটক ছিল। তাদের প্রত্যাবর্তনে এই 2 দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দীর্ঘদিন ধরে কূটনৈতিক আলোচনা চলমান ছিল। এমত অবস্থায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে মায়ানমার পৌঁছালে আটককৃত এই কিশোরদের প্রত্যাবর্তনের দ্বার উন্মোচিত হয়। ফলে দীর্ঘদিন আটকে থাকা বাংলাদেশি নাগরিকরা মুক্তি পায়। 120 টন ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে গত 8ই এপ্রিল বাংলাদেশ থেকে মিয়ানমার যাত্রা করেছিল বানৌজা সমুদ্র অভিযান। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। দর্শক, আগের সংবাদে যেমনটি বলছিলাম, ময়মনসিংহের ধোবাউড়ার নেতাই নদীতে স্থায়ী বেড়িবাঁধ না থাকায় পাহাড়ি ঢলে বন্যায় ফসল নষ্ট হচ্ছে এবং এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এখন যুক্ত হবেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, এখন পর্যন্ত কত মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব এবং ভূমিহীন হয়েছেন এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে প্রশাসন কি ধরনের উদ্যোগ নিয়েছে আমাদের জানাবেন। ফারজানা, পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী তিনি জানিয়েছেন যে তারা জুলাই বিপ্লবের আগে একটি প্রস্তাব পাঠিয়েছিলেন যে একটি সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সেখানে 1000 কোটি টাকার
একটি প্রকল্প ছিল এই একটি স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য, যেটি গুজগাঁও থেকে পুরা কান্দুলিয়া 20 কিলোমিটার এলাকা এই বেড়িবাঁধটি হওয়ার কথা। সেটি সম্ভবত যাতে তারা একটি প্রস্তাব পাঠিয়েছিল এবং সেটি এখন এটির ভাগ্যে কি হবে, সমাধান হবে, এটি আসলে এখন নিশ্চিতভাবে বলতে পারছেন না পানি উন্নয়ন বোর্ড। কারণ আপনি জানেন যে জুলাই বিপ্লবের পরে এখন নতুন সরকার, যারা অন্তর্বর্তী সরকার রয়েছেন, তারা এই বিষয়টিকে কিভাবে দেখেন আসলে সেটি নিয়ে তারা নিজেরাও একটু সন্দিহান। তো এই নেতাই নদীর যে দুই পারে অসংখ্য মানুষ, আসলে এটি সঠিক পরিসংখ্যান এখানে স্থানীয় যে প্রশাসন রয়েছে তাদের কাছেও সেই পরিসংখ্যান নেই। তবে যারা দুই পারে মানুষ তারা বলছেন যে হাজারো পরিবার প্রতি বছর এই যে পানি নেমে আসার যে ঢল, সেই বন্যার স্রোতে তারা ঘরবাড়ি হারিয়েছেন, নিঃস্ব হয়েছেন, তাদের ফসলি জমি বিনষ্ট হয়েছে। এর কারণ হিসেবেও কিন্তু অনেকে বলছেন যে এই প্রতি বছর যে এই নেতাই নদী থেকে যে বালু উত্তোলন অপরিকল্পিতভাবে একটি মহল, স্থানীয় যারা প্রভাবশালী তারা ড্রেজার বসে বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলনের কারণে এটি ভেঙে যাচ্ছে, নদীর দুই পাড়ে ভেঙে আশপাশের এলাকা সেটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং যখন বর্ষার পানি নামে তখন এই যে ড্রেজিং এর কারণে যেখানে গর্ত সৃষ্টি হয়, সেই তোরের এখান থেকে মূলত এই পানি যে প্রবল স্রোত সেটি ঘূর্ণিপাকে আশপাশের লোকালয়ের দিকে যাচ্ছে এমনটি দাবি করেছেন। এবং একজনকে আমরা পেয়েছি এখানে, যারা গত তারিখে যখন আমরা এই প্রতিবেদনটি তৈরি করতে এসেছিলাম, এই জন্য তাকে দোষারোপ করে স্থানীয় যে সাইফুল ইসলাম নামে একজনকে তারা হুমকি দিয়েছে এমন অভিযোগ কিন্তু করেছেন যে এটি নিয়েও কিন্তু তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন। এবং যারা এই নেতাই নদীর পারে যারা থাকেন তারাও কিন্তু এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠায় থাকেন, যে কারণ বর্ষার আসার আগেই তাদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করে যে এবারও বন্যায় তাদেরকে হয়তো নিঃস্ব হতে হবে, ঘরবাড়ি হারাতে হবে। তো তারা যেটি দাবি করেন। বাবুল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বাবুল হোসেন। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঢালাই স্পেশাল সিমেন্টের নির্মাণ শিল্পী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কুমারখালী সাংবাদিক কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘর অডিটোরিয়ামে কুমারখালীর নির্মাণ শিল্পীদের নিয়ে এই সম্মেলন হয়। অনুষ্ঠানে মেসার্স সার্বিক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাজ্জাদ হোসেন জিতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢালাই স্পেশাল সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং জিয়ারুল ইসলাম। আর বিশেষ অতিথি এজিএম বিদ্যুৎ কুমার বৌনিক ও ডেপুটি ম্যানেজার কাউসার আহমেদ। এ সময় অতিথিরা নির্মাণ শিল্পীদের মাঝে ঢালাই স্পেশাল সিমেন্টের কার্যকর্তা তুলে ধরেন। আগের মতো উৎসব মুখর না হলেও ঐতিহ্য রক্ষার তাগিদে বছরের প্রথম দিন হালখাতা করেছেন নারায়ণগঞ্জ নিতাইগঞ্জের ব্যবসায়ীরা। তারা জানান, কিছু ঐতিহ্যের শিকড় এত গভীর যে আধুনিকতার শত ঝাপটায়ও তাকে টিকিয়ে রাখতে হয়। হালখাতা সেরকমই একটি ঐতিহ্য। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। বাণিজ্য নগরী নারায়ণগঞ্জে হালখাতা উৎসবের ইতিহাস দীর্ঘ 245 বছরের। আগে হালখাতা উৎসবের কার্ড ছাপা হতো। কার্ডে হিন্দু ব্যবসায়ীদের জন্য মাটির সরাতে কলা গাছের পাতা, ডাব এবং দেবতা গণেশের ছবি থাকত। অন্যদিকে মুসলিম ব্যবসায়ীদের কার্ডে থাকত মসজিদের মিনার। এই উভয় রীতির মধ্যেই ছিল হালখাতার আমন্ত্রণ। কেউ কেউ ছাপাতো বাংলা সনের ক্যালেন্ডারও। তবে কালের বিবর্তনে ও আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে গেছে সেই ঐতিহ্য। কিন্তু এখনো কোনো কোনো ব্যবসায়ী সেই পুরনো ঐতিহ্য ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঐতিহ্য আমরা ইচ্ছা করি ধরে রাখি এই কারণে যে বছরে একবার তো ক্লোজিং করা উচিত। নতুন বাকি বার্তা যেগুলো আছে সেগুলা নতুন পুরাণ করি, মিষ্টি মুখ করি। উৎসব উদ্দীপনার সহিত আমরা নববর্ষ পালন করতেছি আলহামদুলিল্লাহ। নিতাইগঞ্জ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শঙ্কর সাহা বলেন, 1777 সালে শহরের দেওভোগে শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ণ জিওর আখড়া প্রতিষ্ঠা হওয়ার পর হিন্দু ব্যবসায়ীরা তাদের বাংলা বছরের প্রথম দিন আখড়ার ঠাকুরের চরণ ছুঁয়ে নতুন খাতা খুলতেন। মন্দিরে আমরা কিন্তু খাতাটা নিয়ে যাই, ওইখানে পুরোহিতের আমাদের ব্রাহ্মণ দ্বারা এটাকে পূজা করা হয়। তারপর আমরা খাতাটা নিয়ে আসি, এসে আমাদের গদিতে এটার মধ্যে সিঁদুর তারপরে হলুদ লাগিয়ে তারপরে আমরা আনুষ্ঠানিকভাবে
পূজা করে তারপরে আমরা আমাদের ব্যবসা কার্যক্রম শুরু করি। বাংলা বছরের প্রথম দিন শহরের কালীর বাজার ও মিনাবাজার স্বর্ণপট্টির 5 শতাধিক স্বর্ণালংকার বিক্রির দোকানেও হালখাতা হয়। তবে ব্যবসায়ীরা বলেন শহরের বিস্তারের সাথে সাথে এই ঐতিহ্য রং হারাতে শুরু করেছে। আগে যেরকম একটা কাস্টমার আপনার দোকানে এটা আপনার একবারে রেগুলার ছিল, এখন কাস্টমার মনে করেন যেখানে সুযোগ পায়, যেখানে কম পায়, যেখানে সুযোগ সুবিধা পায় সেখানেই ও এটা এবিল করে। তো যার দরুন মনে করেন আপনার যে কাস্টমারকে নিয়ে যে পয়লা বৈশাখের যে অনুষ্ঠানটা সেটা এখন অনেকটা মানে ওই সংকুচিত হয়ে গেছে। মানুষে মানুষে বিশ্বাস, আস্থা ও গভীর সম্পর্কের প্রকাশ ঘটত হালখাতার মাধ্যমে। তবে রং ফিকে হয়ে এলেও ব্যবসায়ী মহলে এখনো রয়েছে হালখাতার চল। মনিরা কাজরি, ৭১। বাংলা নববর্ষ উপলক্ষে রাজশাহীতে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী লাঠি খেলা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজশাহী জেলা শাখার উদ্যোগে এই আয়োজন করা হয়। বাদ্যের তালে তালে নেচে গিয়ে নতুন বছর উদযাপন করেন দলটির হাজারো নেতাকর্মী। আর নতুন প্রজন্মের কাছে বাংলার লোকজ সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি নিজেদের অধিকার আদায়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গলবার বিকেলে বিএনপির হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এ সময় সবার হাতে ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি। পরে শহরের বিভিন্ন সড়ক ঘুরে তারা মিলিত হন পদ্মা নদী সংলগ্ন লালন শাহ মুক্তমঞ্চ এলাকায়। সেখানে সবাই যে যার মতো করে লাঠি খেলায় মেতে ওঠেন। অংশ নেন দলের সিনিয়র নেতারাও। রাজশাহী জেলা বিএনপি 17 বছর পর সারা বাংলাদেশের নায়ক রাজশাহীতে স্বাধীনতা ফিরে পাওয়ায় এই গ্রাম বাংলার ঐতিহ্য আমরা তুলে ধরেছি। যে লোক সংস্কৃতি এবং লোকমেলা, যে পান্তা খাওয়া, এগুলোর মধ্য দিয়ে কিন্তু আমাদের একটা আন্দোলনের একটা মেসেজ আমরা সারা বাংলাদেশকে দিতে চাই। বাঙালি জীবনে লোক সংস্কৃতির এক সুদূর প্রসারী প্রভাব রয়েছে। তাই এমন আয়োজন তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম বাড়াবে, গড়বে ঐক্যবদ্ধতা, এমনটাই মনে করেন দলটির সিনিয়র নেতারা। আমি ইতিমধ্যে মোষের গাড়ি, তারপরে ঘোড়া, হাতি এগুলা র্যালি করেছি বিভিন্ন জায়গায়। আগামীতে আমরা এই যেহেতু 16 বছর আমরা করতে পারিনি, সেহেতু আমরা আমাদের ইচ্ছা আগামী বছর আমরা আবার ব্যাপকভাবে করবো ইনশাল্লাহ। শুধু বিনোদন নয়, এমন আয়োজনের মধ্য দিয়ে যে কোনো পরাশক্তির চোখ রাঙানি মোকাবেলার সাহস সঞ্চয় করতে হবে বললেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। কোন বৃহৎ শক্তির চোখ রাঙানিতে বাংলাদেশ 18 কোটি মানুষ ভয় পায় না। এই লাঠির জোরে প্রয়োজন 18 কোটি মানুষ এক হয়ে তারা ঐক্যবদ্ধভাবে সকল অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে। এইটি হচ্ছে আমাদের আজকের মেসেজ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এমন আয়োজন আগামীতেও করা হবে বলে জানান বিএনপি নেতাকর্মীরা। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজে বাংলা নববর্ষ পালিত হয়েছে। উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের নিয়ে রঙিন পোশাক পরে উৎসবে মেতে ওঠে। এ সময় তারা পান্তা ইলিশ, খই মুড়ি, মিষ্টি জিলাপি সহ বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার খেয়ে আনন্দ উল্লাস করেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।